Hey, hello. This is Rishabh Dev, your English guide and your polity guide. তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল গাইড টু ইউর সাকসেস গাইডে। হোপ ইউ অল আর ফাইন। তোমরা সকলে ভালো আছো এবং তোমরা তোমাদের ক্লাস খুব ভালোভাবে করছো। দেখো, এর আগে আমি প্রিপোজিশনের 3টে পার্ট করিয়েছিলাম, ঠিক আছে? এই ক্লাসে আমরা দেখব আরও কিছু প্রিপোজিশনগুলো যেগুলো আছে এবং যতদূর পারি ততদূর সলভ করার চেষ্টা করব। দেখো ততদূর করিয়ে দেব। দেখো, প্রিপোজিশন হচ্ছে একটা হিউজ টপিক, তো যার ফলে কি হয়, এখানে কিন্তু 2-3টে ক্লাস তোমার এমনিতেই কিন্তু লেগে যায়। এর আগে 2টো ক্লাসে প্রিপোজিশনকে পুরো ডিটেলসে দিয়েছি। হয়তো এরকম ভিডিও আর হয়তো তুমি বাংলাতে আর কোথাও পাবে না, ইউটিউবে অন্তত পক্ষে। ঠিক আছে, চলো ক্লাসটা আমরা কন্টিনিউ করি। দেখো বন্ধুরা, আগে আমরা শিখেছিলাম তিনটে প্রিপোজিশনের ব্যাপারে শিখেছিলাম। কি কোনটা? প্রথমে আমরা শিখেছিলাম ইনঅ্যাটকে শিখেছিলাম, ঠিক আছে? ইনঅ্যাটকে শিখেছিলাম। তারপরে আগের ক্লাসে আমরা অন সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে একটু রিভাইজ দিয়ে নিই। দেখো, বলছে ইন কোন জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়? ইন হয় বিগ প্লেসের ক্ষেত্রে, যখন প্লেস বোঝাবে। এই ইন, অ্যাট, অন তিনটে প্লেস, টাইম এর ক্ষেত্রে ব্যবহার হয়। ইন যদি ব্যবহার করি আমরা, তাহলে বড় প্লেসের ক্ষেত্রে ব্যবহার করব। অ্যাট যদি ব্যবহার করি, নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করব, ছোট জায়গার ক্ষেত্রে। আর অন যদি ব্যবহার করি, তাহলে যেটা সারফেসে আছে, সেটার জন্য আমরা ব্যবহার করব। যেমন বইটা টেবিলের ওপরে আছে, তাহলে ওপরটা কি? সারফেস, ঠিক আছে? এবং দেখো, ইন কি বোঝাবে? ইনকেও আলোচনা করেছিলাম, যখন প্লেসের ক্ষেত্রে হবে। ইন কি বোঝাবে? এনক্লোজ বোঝাবে, সাবমার্জ বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি কি বলেছিলাম, যে ইনকে কখন ব্যবহার করি? ইনকে আমরা তখন ব্যবহার করি যখন এখানে কোনো কি বলেছিলাম, যে কোনো সারাউন্ড বোঝাবে। ধরো এটা কোনো ভলিউম আছে, এটা একটা ভলিউম, ঠিক আছে? এর মধ্যে যা কিছু অবজেক্ট থাকবে আমরা ইন বলবো, ঠিক আছে? কারণ এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এর ভেতরে আছে, তাহলে এর জন্য আমরা কি বলবো? এর জন্য আমরা ইন বসাবো, ঠিক আছে? যেহেতু এটা পুরোপুরি কি আছে, পুরোপুরি এটা এনক্লোজ আছে, এনক্লোজ। আচ্ছা, তারপরে দেখো অ্যাট। আচ্ছা, অ্যাটের ব্যাপারে পরে আসছি। দেখো অনকে, দেখো অন, ধরো অনকে কি বলেছিলাম? অন সারফেসের জন্য ব্যবহার হবে। ধরো এখানে কোনো একটা টেবিল আছে, সাপোজ করো এটা একটা বক্স, টেবিল না, এটা একটা বক্স আছে। কি স্যার? এটা একটা বক্স, সাপোজ করো এটা একটা বক্স, রাইট স্যার? ওকে স্যার। এর ওপরে কোনো একটা অবজেক্ট আছে, ধরো এর ওপরে এরকম করে একটা অবজেক্ট আছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ধরো ওপরে একটা অ্যাপেল আছে, ঠিক আছে? তাহলে আশা করি এর সারফেসটা বোঝাচ্ছে, সারফেসটাতে, অর্থাৎ এখানে ওয়ান। আর ধরো অ্যাট কোন ক্ষেত্রে ব্যবহার করি? অ্যাট যখন আমরা টাইমের ক্ষেত্রে, প্লেসের জন্য ব্যবহার করব, তখন কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝাবে। যেমন আমি বললাম যে আমি তোমাকে দেখা করব ব্যাংকে দেখা করব, তাহলে আই উইল মিট ইউ অ্যাট দ্য ব্যাংক। কোনো এয়ারপোর্ট, সেক্ষেত্রে আমরা পয়েন্ট বোঝাবার জন্য অ্যাটকে ব্যবহার করি। আমি কিন্তু বলছি না যে ব্যাংকের ভেতরে আমি তোমাকে দেখা করব, না 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 না, আমি বলছি তোমাকে স্কুলে দেখা করব, ব্যাংকে দেখা করব। আমি তোমাকে বলছি ব্যাংকে দেখা করব, তাহলে ব্যাংকটাকে আমরা পয়েন্ট বোঝাচ্ছি, ঠিক আছে? ওই ব্যাংকটাকে আমরা পয়েন্ট বলছি। আমি বলছি আমি তোমাকে এয়ারপোর্টে দেখা করব, তাহলে এই এয়ারপোর্টকে আমি পয়েন্ট বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আমি যদি বলি এটা ধরো একটা বল, তাহলে আমি বলবো দ্য বল ইজ ইন দ্য দিস থিং, ঠিক আছে? যদি বলে এখানে
এইখানে আপেলটা কোথায় আছে? মধ্যে নাই, কিন্তু দেখো বাক্সটার মধ্যে নাই, ওপরে আছে, সারফেসে আছে। ঠিক আছে, তাহলে আমি বলবো দ্য অ্যাপেল ইজ অন দ্য বক্স। ঠিক আছে, এবার এই যে এখানে এই উদাহরণটা ভালো করে দেখে নাও। আমি বললাম দ্য দ্য অ্যাপেল ইজ, কোনটা হবে? অন হবে না অ্যাট হবে? দ্য বক্স। ঠিক আছে, কোনটা হবে? স্যার এখানে কিন্তু সারফেস বোঝাচ্ছে, এর জন্য আপনি বললেন অন হবে। হবে স্যার। আচ্ছা, এটাকে তো আমি পয়েন্টও বলতে পারি। দেখো, প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা খুব মানে কি বলবো, একে খুব চালু মাল। যার সঙ্গে ইনি বসে যাবে, এর সঙ্গে সঙ্গে মানেটা চেঞ্জ হয়ে যাবে, একদম মানে চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো, এখানে এই যে অন বোঝাচ্ছে, মানে এই বস্তুটার ওপরে আছে, এই বক্সটার ওপরে আছে, ওপরে বোঝাচ্ছে, সারফেসে বোঝাচ্ছে। কিন্তু আমি যখন এখানে অ্যাট ইউজ করবো না স্যার, অ্যাট ইউজ করবো, সাথে সাথে মানেটা চেঞ্জ হবে। কি মানে হবে দেখবে? তখন এই পুরোটা একটা পয়েন্ট হয়ে যাবে, এই বাক্সটা পুরোটা একটা পয়েন্ট হয়ে যাবে, টোটালটা একটা পয়েন্ট আছে। যে অ্যাপেলটা কোথায় আছে? বক্সের ওপরে আছে, এটা একটা পয়েন্ট বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, ঠিক তাহলে আমি বলতে পারি যে এই সব, এই দেখো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা পয়েন্ট বোঝাচ্ছে। আগের দিনে বলেছিলাম যে পয়েন্ট বোঝানোর জন্য কি হয়, দেখো আগের দিন কিন্তু ক্লাস করিয়েছিলাম। এই যদি ধরো এই জায়গাটার জন্য আমরা ইন ব্যবহার করব, এটা ইন, তারপরে শেষে গিয়ে যেটা শেষে আসবে, শেষে গিয়ে যেটা এই পরে গিয়ে যেটা শেষে আসবে না, এই পয়েন্টটা যেটাকে বোঝাতে যাচ্ছে, সেই জন্য কিন্তু অ্যাট ইউজ করি আমরা। ঠিক আছে, এটা কিন্তু আমি বলেছিলাম, দেখে নিও ক্লাসটা। তাহলে পয়েন্ট বোঝাবার জন্য অ্যাটকে ব্যবহার করা হয়। তাহলে স্যার এখান থেকে আমি একটা জিনিস তো বুঝতে পারছি, আমি যদি বলি এখানে হুইচ অন ইজ দ্য বিগেস্ট, কোনটা সবচাইতে বড় বলো আমাকে। তাহলে আমি এখানে বলতেই পারি স্যার, আমি এখানে দেখতে পাচ্ছি যে সবচাইতে বড় যদি হয়, তাহলে স্যার ইন সবচাইতে, যেহেতু পুরো জায়গা এরিয়া বোঝাচ্ছে, এখানে টোটাল এরিয়া বোঝাচ্ছে, ইন কি জন্য ব্যবহার হয়? এরিয়ার জন্য ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে দেখো পয়েন্ট সবচাইতে ছোট, এবং অন, তাহলে এখানে ওয়ান একটু বড়, পয়েন্টের চাইতে ওয়ান বড়, অর্থাৎ অ্যাট। পয়েন্টকে কি শব্দ দ্বারা বোঝাই? অ্যাট দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই যে অন, সেটা অ্যাটের চাইতে বড়। আমি বলছি যে নিশ্চয়ই তাহলে অ্যাটের চাইতে বড় অন, এবং অনের চাইতে বড় হচ্ছে ইন। ঠিক আছে, দেখো প্রিপোজিশনটা আমরা এভাবে করব, একদম পুরো ডিটেলসে কিন্তু প্রিপোজিশনটাকে আমরা করব স্যার। ঠিক আছে, কারণ এটা তোমাদের সিলেবাসে বলে দেওয়া আছে। তোমরা এখান থেকে একদম যে কন্টেন্ট তোমরা পাচ্ছ, যে কোয়ালিটি তোমরা পাচ্ছ, এগুলোকে মিস করবে না। কিন্তু পরে দেখবে যে স্যার এই ইউটিউব চ্যানেলে যখন আসবে না, ইউর সাকসেস গাইডে, আবার যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন আবার ঢুকবে, তখন বলবে স্যার কি মিস করেছি। আমাদের শপথ ছিল যে তোমাদেরকে ফ্রিতে দেব, সেজন্য প্রত্যেকটা টিচার আমরা আমাদের যথেষ্ট হার্ডওয়ার্ক করে চলেছি, এবং এর হার্ডওয়ার্ক, আমাদের যে হার্ডওয়ার্ক, এর মূল্য কিন্তু তোমাদেরকে দিতেই হবে। আমরা চাই তোমাদের মূল্য কি হবে? তোমাদের সিলেকশন, বাস এইটুকুই। তো চলো ক্লাসটা দেখা যাক। দেখো, অ্যাটের চাইতে বড় হচ্ছে ওয়ানের চাইতে বড় হচ্ছে ইন। এবার কিছু কিছু কনফিউশন দেখবে, অনেকটা এড়িয়ে গেছি আমরা। এই কনসেপ্টটা ব্যবহার করে, কোন কনসেপ্টটা? যে অ্যাটের চাইতে অন বড়, ওয়ানের চাইতে ইন বড়। এই কনসেপ্টটা ব্যবহার করে দেখো, এটা তো প্লেসের ক্ষেত্রে হলো স্যার, প্লেস জায়গার ক্ষেত্রে বোঝাচ্ছে কোন বস্তুটা কোন জায়গায় আছে। এবার দেখো এই কনসেপ্টে ব্যবহার করে কিভাবে আমি ইনকে কানেকশন করি, সরি ওই টাইমকে কানেকশন করি, তোমরা দেখো। এবং কেন ইন মর্নিং হয়, অ্যাট নাইট হয়, এগুলো বুঝবো। চলো আমরা দেখে নিই। তো চলো দেখে নেই যে এখানে টাইমটা কিভাবে আমরা রিলেট করতে পাবো। ঠিক আছে, দেখো কিভাবে টাইমটা রিলেট হয়। এখানে দেখো ইন, অ্যাটের চাইতে বড় হচ্ছে ওয়ানের চাইতে বড় হচ্ছে ইন। এবার টাইমকে কিভাবে রিলেট করব স্যার?
যেমন আমি কিছু লিখলাম 7 AM, তারপরে আমি লিখলাম 6 o'clock। ওকে, দেখো তারপরে দেখো আমি লিখলাম টুইসডে। আমি কি লিখলাম? টুইসডে। তারপরে আমি লিখলাম যে মার্চ, ঠিক আছে, মার্চ। তারপরে আমি লিখলাম 1947। তারপরে আমি লিখলাম ডেকেড। ডেকেড, তারপরে আমরা সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তো দেখো আমি কি লিখলাম যে মার্চ 1947, ডেকেড এবং সেঞ্চুরি। দেখো এখানে আমরা কি বলবো at 7 AM বলবো। কি বলবো স্যার? at 7 AM, কারণ এখানে নির্দিষ্ট এক্স্যাক্টলি 7টার কথা বলেছে, এখানেও তাই 6 o'clock। তাহলে এখানেও কি লিখবো স্যার? এখানেও কিন্তু at লাগাবো, at 6 o'clock। তাহলে বুঝতে পেরেছো যে কেন? আচ্ছা, এবার দেখো টুইসডে বা আমি লিখলাম টুইসডে মর্নিং। ঠিক আছে, দেখো আমরা যখন অন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে কোনো দিনের নাম হলে বা সেই স্পেসিফিক ডে প্লাস পার্ট অফ ডে, তাহলে মর্নিংটা পার্ট অফ ডে হয়ে যাচ্ছে। এর আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়েছিলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি ব্যবহার করছিলাম? তখন অন ব্যবহার করছিলাম স্যার। কি ব্যবহার করছিলাম স্যার? অন। এই টুইসডের জন্য অন, আবার টুইসডে মর্নিং এর জন্যও কিন্তু আমরা অন ব্যবহার করছিলাম। এবার দেখো আমরা কি বলেছিলাম? কোনো মাসের, আগেই বলেছিলাম যে কোনো মাসের নাম যদি বোঝায়, কোনো বছরের নাম বোঝালে, বা কোনো ডেকেড মানে বোঝো তো 10 বছর অন্তর, সেঞ্চুরি 100 বছরকে বলে। তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমরা কি ব্যবহার করব স্যার? এখানে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, কেন মাসের নামের আগে ইন হয়? কারণ হচ্ছে এটাই যে দেখো 7 AM বোঝাচ্ছে, এক্স্যাক্টলি পয়েন্ট বোঝাচ্ছে, 7টার কথা বলছে। এখানে 6 o'clock, এখানে পুরো 6টার কথা বলছে, এক্স্যাক্টলি টাইম বোঝাচ্ছে। এবার দেখো এখানে যে টাইমের চাইতে দেখো এক্স্যাক্টলি টাইমের চাইতে দেখো সেই দিনটার কথা এখানে চলে আসছে। 7টার থেকে বড় টাইম হচ্ছে কে? ডে, তাই তো? 7টার চাইতে বড় টাইমকে এখানে হচ্ছে টুইসডে, অর্থাৎ এখানে একটা দিনের কথা বোঝাচ্ছে, মানে অবশ্যই বড়। তাহলে অ্যাটের চাইতে বড় হলো কে? অন। এবার দেখো এখানে পুরো মাসের কথা বলছে, এখানে শুধু একটা দিনের কথা বলছিল বা সেই দিনটার পার্টের কথা বলছিল, কিন্তু এখানে দেখো পুরো মাসের কথা বলছে, পুরো ইয়ারের কথা বলছে, এখানে দেখো পুরো ডেকেডের কথা বলছে, এখানে পুরো সেঞ্চুরির কথা বলছে। তাহলে দেখো এখানে যে ইন এই জন্য ব্যবহার হয়েছে কারণ এগুলো সবচাইতে বড়। তাহলে কিভাবে রিলেশনটা হলো বুঝতে পারলে? কিভাবে রিলেশনটা হলো বুঝতে পেরেছো? দেখো আর একটা খুব সুন্দর, এইভাবে যদি করো, আমি কথা দিচ্ছি, এই ইয়াট ওয়ান ইন টাইম আর প্লেসে কিন্তু কোনো, বিশেষ করে টাইমে প্লেসে কোনো গন্ডগোল রাখবো না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা ভালো করে নোট করে নাও, আমি পরবর্তী স্লাইডে আমরা মুভ করব। চলো এবার একটা খুব মজার জিনিস আমরা শিখব। কি বলেছিলাম? আর কোনো কনফিউশন থাকবে না, বিশেষ করে টাইম রিলেটেডে। দেখো আমি বললাম মর্নিং, আচ্ছা, তারপরে আমি বললাম ইভিনিং। ঠিক আছে, মর্নিং আর ইভিনিং। এবার আমি বললাম যে নাইট। ওকে, মর্নিং, ইভিনিং এবং নাইট।
দেখো আমরা কখন কখন কটা থেকে কটা মর্নিং বলি, কটা থেকে কটা আফটারনুন বলি এবং কটা থেকে কটা নাইট বলি বা ইভিনিং বলি। ইভিনিং বলি কটা থেকে কটা, নাইট বলি কটা থেকে কটা। তোমরা বলবে 12টা পর্যন্ত স্যার মর্নিং, 12টার পর থেকে আফটারনুন, এবং মোটামুটি 5টা কি 4:30 5টের দিক থেকে আমাদের ইভিনিং শুরু হয়। দেখো ইংরেজি গ্রামারে এই যে মর্নিং এবং ইভিনিং, আমরা কিন্তু এটাকে আমরা ওয়েলকামিং সেন্স হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, কাউকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য কি বলি আমরা? গুড মর্নিং, গুড ইভিনিং। তাহলে এই যে ইংরেজি গ্রামারে এই মর্নিং আর ইভিনিং, এটা কিন্তু আমরা ব্যবহার করি, খুব ভালোভাবে বুঝবে, কিন্তু খুব ভালোভাবে বুঝবে। এই দুটোকে কিন্তু আমরা ব্যবহার করি ওয়েলকামিং সেন্সে। কি সেন্সে স্যার? ওয়েলকামিং সেন্সে ব্যবহার করি। ওকে, আমরা গুড নাইট কখন বলি? গুড নাইট বলি যখন তোমার কোনো বন্ধু ধরো গ্রুপ স্টাডি করতে এসেছিল, তুমি তাকে বললে ঠিক আছে ভাই তুই টাটা বাই বাই, আর এত দূর পর্যন্ত আমরা গ্রুপ স্টাডি করলাম, তুমি এবার বিদায় নাও, টাটা বাই বাই। তাহলে তো আমরা কি বলি? গুড নাইট। কি বলি স্যার? গুড নাইট। ধরো মর্নিংয়ে যদি এটা কি বললাম, মর্নিং হচ্ছে ওয়েলকামিং সেন্স, আর নাইটটা স্বাগতম জানানোর জন্য ব্যবহার করি, স্বাগত জানানোর জন্য ব্যবহার করি। নাইটটা ব্যবহার করা হয় ডিপারচারের জন্য। কি জন্য? ডিপারচার। ডিপারচার মানে হচ্ছে বিদায়, বিদায় জানানোর জন্য। বা আর কিসের জন্য ব্যবহার করি স্যার? বিদায় বা, আশা করি আসছে, বিদায় বা ঘুমানোর যে মানে ঘুমানোর আগের যে সময়, ঘুমোতে যাওয়ার সময়। হ্যাঁ, গুড নাইট বলে ঘুমোতে যাই। ঠিক আছে, ঘুমোতে যাওয়ার সময়। ঠিক আছে, তাহলে ডিপারচার আমরা কখন ব্যবহার করি? বিদায়, বিদায় জানানোর সময় বা ঘুমোতে যাওয়ার সময়। তাহলে কেউ যদি তোমার সকাল 8টাতেই আসুক, কেউ যদি সকাল 8টাতেই আসে, তখনও আমরা তাকে, যদি তোমার বাড়িতে আসে কোনো অতিথি সকাল 8টায়, সেখানে তুমি কি ব্যবহার করবে? সেখানে তুমি ব্যবহার করবে গুড মর্নিং। যদি সে 2টোর সময়তেও আসে, তখনও কিন্তু মর্নিং ব্যবহার করবে। ঠিক আছে, এটা কিন্তু গ্রামারের। ঠিক আছে, দিনের বেলায় যটাতেই আসুক, আমরা অবশ্য আফটারনুন বলি, কিন্তু গ্রামার কি বলছে যে মর্নিং তুমি দিনের বেলাতে যে কোনো সময় যদি ওয়েলকাম জানানো অর্থে হয়, তাহলে তুমি মর্নিংকে ব্যবহার করতে পারো। ওকে, এবং ইভিনিংটাও তাই। কেউ যদি তোমার রাত 8টায় বাড়ি আসে, তোমার বাড়িতে আসে, সেক্ষেত্রেও তুমি কি বলবে স্যার? সেক্ষেত্রে তুমি বলবে গুড ইভিনিং। কেউ যদি তোমার 10টায় বাড়ি এলো রাতে, সেক্ষেত্রেও তুমি বলবে গুড ইভিনিং। ঠিক আছে, তুমি কখনোই তাকে বলবে না গুড নাইট। কেউ তোমার বাড়িতে আসছে 10টার সময়তেই, তুমি তাকে বলবে গুড নাইট। গুড নাইট কি অর্থে ব্যবহার করা হয়? গুড নাইট বিদায় জানানো অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যেটা ওয়েলকামিং সেন্স, এটা হচ্ছে ডিপারচার বা বিদায়ের সেন্স বোঝাচ্ছে। তাহলে এবার একটা কথা বলো, আমার বাড়িতে কেউ কোনো অতিথি এলো, কোনো বন্ধু এলো, ঠিক আছে, তাকে আমি বললাম গুড মর্নিং। অর্থাৎ আমি এখানে কি বলছি? যে তুই আয়, আমরা গল্প করব, কিছুটা সময় একসঙ্গে কাটাবো। তাহলে একটা লার্জ পোর্শন হচ্ছে, টাইমের একটা লার্জ পোর্শন হচ্ছে, টাইমের একটা মানে একটু বিস্তৃত সময় হচ্ছে, একটু বড় সময় বোঝাচ্ছে। এই জন্যই আমরা এখানে ব্যবহার করি কি স্যার? ইন মর্নিং ব্যবহার করি। খাটছে বুদ্ধি কিছু? কেন আমরা ব্যবহার করি? মনে তো প্রশ্ন জাগারই কথা, স্যার গুড মর্নিং হয়, ইন মর্নিং হয়, ইন ইভিনিং হয়, তাহলে রাতটাকে কেন আমরা অ্যাড করছি? খুব ভালোভাবে শিখব, আর এত ডিটেলস আশা করি খুঁজে নিও।
অবশ্যই পাবে তোমরা নিশ্চয়ই, তবে অন্ততপক্ষে বাংলাতে এভাবে হয়তো আর তোমাদের হয়তো সাহিত্যিক ওই এত ডিটেলসে এক্সপ্লেন করেছে। দেখো ইন মর্নিং, এবার দেখো ইভিনিং। ইভিনিং ইভিনিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন। কারণ সন্ধ্যের সময় কেউ যদি বাড়িতে আসে, তার সঙ্গে আমি ওয়েলকাম করছি, ঠিক আছে, সে কিছুটা সময় বসবে নাকি স্যার? সে এমনটা নয় যে বাড়িতে এলো আর জোরে পালিয়ে গেল, এমনটা তো নয়। সে আসবে, ওয়েলকাম, কিছুটা সময় থাকবে। তাহলে এর জন্য একটা টাইমের একটা পোর্শন বোঝাচ্ছে, লার্জ পোর্শন বোঝাচ্ছে, বড় পোর্শন বোঝাচ্ছে, এর জন্য ইন লাগিয়েছি। নাইট কি জন্য ব্যবহার করি? নাইট 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 ব্যবহার করি ডিপারচার সেন্সে, অর্থাৎ বিদায় যখন আমরা জানাই। তাহলে এর মানে হচ্ছে স্যার যে ডিপারচার যখন বোঝাবে তখন আমরা অ্যাট কেন ব্যবহার করছি? কারণ আমরা এতক্ষণ কোনো গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, কিছুক্ষণ হলো, এবারও বাড়ি চলে যাবে। ধরো 7টার দিক করে এসেছিল, 9টায় কি তোমার 10টা 10:30টার দিকে বাড়ি গেল, তখন আমরা কি বলি? গুড নাইট। গুড নাইট কি বলি? গুড নাইট। তাহলে এই যে সেই পয়েন্টটাতে যখন সে চলে যাবে, তাহলে একটা ছোট্ট, এতক্ষণ তো বাড়ির মধ্যে ছিল, তাহলে একটা ছোট্ট সময়ের মধ্যেই চলে যাবে। সে যে সময় সে বাড়ি থেকে ত্যাগ করবে তখন আমরা বলবো বাড়ি ত্যাগ করবে, মানে বাড়ি থেকে যাবে আর কি, চলে যাবে তার বাড়িতে, তখন সেই টাইমটাতে আমরা কি বলি? গুড নাইট বলি। তাহলে এই জন্যই স্যার এখানে অ্যাট নাইট হয়, এবং এই জন্যই স্যার এখানে অ্যাট নাইট হয়। বুঝতে পারলে তাহলে কেন ইন মর্নিং, অ্যাট মর্নিং, সরি ইন মর্নিং, ইন ইভিনিং, অ্যাট নাইট কেন হয়? বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে বলতেই পারি স্যার, আমি এটুকু মুছে দিচ্ছি, দেখো তোমরা নোট করে নিও। তো চলো, আমরা তো বুঝলাম যে ইন মর্নিং, ইন ইভিনিং, ইন নাইট হয়, ঠিক আছে, সরি অ্যাট নাইট হয়। অ্যাট নাইটকে আমরা ভালোভাবে বললাম যে কেন অ্যাট নাইট হয়। এবার তুমি একটা অ্যাট নুনের কথা শুনে থাকবে, অ্যাট নুন, ঠিক আছে, এই নুন মানে লবণ নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যাট মানে হচ্ছে নুন। কেন স্যার? এই নুন হচ্ছে পিওর 12টা, পিওর 12টা, পিওর 12টার সময় হচ্ছে আমাদের নুন। ইজ দ্যাট ক্লিয়ার? সেই জন্য একটা পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইমের জন্য হচ্ছে এখানে অ্যাট নাইট। এবার হচ্ছে কি আমরা কি শিখতে চলেছি? এবার আমরা ধরো কিছু সেন্টেন্স লিখছি, আমরা নাইটের বিষয়। এই নাইট শুধু অ্যাট নেয় না, এই নাইট, এই নাইট, নাইট কিন্তু কি কি শব্দ নেয় দেখো, অ্যাটো নেয়, অ্যাটো নেয় স্যার, অনো নেয়, আবার এটা কিন্তু ইনো নেয়, কখনো কখনো, কখনো কখনো ইনো নেয়। কিভাবে কখন কখন ইন নেয় সেটা আমরা বুঝবো। আচ্ছা, একটু স্লাইডটাকে আমি ঠিক করে দেই, সরি, এই এইটুকুটাকে, এই অংশটুকুটাকে, এই পার্টটাকে আমি একটু ঠিক করে দিচ্ছি, স্লাইড বলবো না, ওকে। এখানে হচ্ছে আমরা নাইট, নাইট, নাইটটাকে আমরা কখন অ্যাটে ব্যবহার করি, কখন ইনে ব্যবহার করি, আবার কখন অনে ব্যবহার করি। খুব ভালোভাবে বুঝে যাবে, দেখো এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হচ্ছে। যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে, কিছুই নয়, শুধু একটু ভালোবাসা দেবে, এটাই, কিছু করতে হবে না ভাই, শুধু শিখে যাও। সাবস্ক্রাইব লাইক ফাইক কিচ্ছু করতে হবে না, কোনো কিছু করার দরকার নেই, শুধু শিখে যাও, ক্লাসটা ধৈর্য ধরে করো। অ্যাট কখন ব্যবহার করব? জেনারেল সেন্সে। অ্যাট নাইটকে আমরা জেনারেল সেন্সেও কিন্তু ব্যবহার করি, সাধারণত ব্যবহার করি। যেমন কি স্যার, হি ওয়ার্কস অ্যাট নাইট, হি ওয়ার্কস অ্যাট নাইট, number 1 example. Number 2 example is that she studies, she studies at night, এখন ওই নাইট কে ব্যবহার করছি। তাহলে বুঝতে পেরেছো, জেনারেল সেন্সের জন্য সাধারণত সে কখন কাজ করে, রাত্রে বেলায় কাজ করে, এর জন্য অ্যাট লাগিয়েছি।
সাধারণ সেন্স বোঝাচ্ছে, সাধারণত বোঝাচ্ছে। সাধারণত দেখো অ্যাট ইউজ করা হয়। সি স্টাডিজ অ্যাট, এটা 8 না, স্টাডিজ, জায়গাটা খিচুড়ি হয়ে গেল, হচপচ। স্টাডিজ, STUDIES, স্টাডিজ। ওকে, এটা জেনারেল সেন্সে বোঝাচ্ছে, সাধারণ সেন্সে বোঝাচ্ছে যে সে রাতে পড়ে। এবার এখানে আমি একটা কেস লিখছি, ভালো করে বুঝে যাবে। দেখো অনটা আগে সেরে নেই, তারপরে ইনের ব্যাপারে আসছি। অনটা আগে সেরে নেই, তারপরে ইনের ব্যাপারে আসছি আমরা। অন, অন, অন যখন স্পেসিফিক সেন্সে বোঝাবে। স্পেসিফিক ডে ছিল, দেখো ঠিক করে মনে করো টাইমে যখন আমরা পড়েছিলাম আগের ক্লাসে, যে অন স্পেসিফিক ডে বা পার্ট অফ এ ডে জন্য ব্যবহার করা হয় অন। যেমন স্পেসিফিক ডে বলতে, স্পেসিফিক ডে বলতে কখন কি কি বলেছিলাম, যে অন, অন 2 অক্টোবর বলেছিলাম, ঠিক আছে, গান্ধী জয়ন্তী। তাহলে দেখো ওয়ান স্পেসিফিক সেন্সে, স্পেসিফিক সেন্স অন কি জন্য ব্যবহার করা হয় স্যার? স্পেসিফিক সেন্সের জন্য ব্যবহার করা হয়। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, এখানে দেখো অন দ্যাট নাইট, তাহলে দেখো নাইটের আগে অন ব্যবহার করেছি, এটা ডিটারমিনার, দ্যাটটা হচ্ছে ডিটারমিনার। তাহলে অন দ্যাট নাইট, এখানে প্রিপোজিশন অন এসেছে। তো দেখো এখানে দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা আমি লিখছি, সি arrived on the night of her birthday। দেখো এখানেও কিন্তু অন ব্যবহার হয়েছে, কিন্তু অন যখন ব্যবহার করছি তখন স্পেসিফিক ব্যবহার করছি, স্পেসিফিক সেন্সে, এবং ডিটারমিনারের কাজই হচ্ছে স্পেসিফিক করা জিনিসটাকে, ঠিক আছে, লিমিট করা। তাহলে দেখো এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটাতে তোমরা দেখতে পাচ্ছ ডিটারমিনার কিন্তু বসেছে। এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে, এখানে হচ্ছে নাউনের আগে বসেছে, ঠিক আছে। ইংরেজিতে প্রত্যেকটা টপিক প্রত্যেকের সঙ্গে লিঙ্ক, ঠিক আছে। নাউন পড়াতে পড়াতে অ্যাডজেক্টিভেরও সেন্স এসেছিল, এর জন্য ইংলিশকে কিন্তু পুরো ডিটেলসে না করলে না ভাই তোমরা পারবে না, বুঝতে পেরেছো? তাহলে দেখো স্পেসিফিক সেন্স জন্য ওয়ান ব্যবহার হয়েছে, কিন্তু এই দ্যাটগুলো কিন্তু ব্যবহার হয়েছে। দেখো ইনের ক্ষেত্রে আমি একটা জিনিস লিখলাম, ইনের ক্ষেত্রে দেখবে ভালো করে যে কখন ইন হয়। আমি লিখলাম সি রব the house in night, she robbed the house in night। এখানে কিন্তু ইন ব্যবহার করেছি কেন দেখো, আর এখানে আর একটা সেন্টেন্স লিখলাম যে সি entered the room। এখানে দুটো মেয়েই, কিন্তু দুটো মেয়ের কথাই বলা হচ্ছে, একই মেয়ে দুজনেই। তাহলে আমি বললাম সি entered the room at night করলাম এখানে, entered the house at night। দুটো এক্সাম্পল ভালোভাবে বুঝবে। সি রব দ্য হাউস ইন নাইট, সি এন্টার দ্য হাউস অ্যাট নাইট। এখানে স্যার ইন ব্যবহার করেছি, এখানে অ্যাট ব্যবহার করেছি। দেখো এন্টারের পরে কিন্তু আমরা কোনো, এন্টারকে একটা ভালোভাবে মনে রাখবে যে এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশন লাগে না,
এন্টারের পরে কোনো প্রিপোজিশন লাগে না। মানে কি স্যার, মানে তুমি যদি বলো এন্টার, এন্টার্ড, এন্টার্ড, এন্টার্ড ইন দ্য রুম, তো চলো আমি এটাকে মুছে দিচ্ছি, নইলে ভালো হচ্ছে না, লিখছি আমি যেটা বোঝাতে চাইছি। দেখো এই এন্টার, 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 এন্টার যখন আমরা বলবো পাস্ট টেন্সে এন্টার্ড, এন্টারও করলে পাস্ট টেন্সে করলাম, এটা এন্টার করলেও ঠিক ছিল। তো আমি বললাম এন্টার্ড, এন্টার্ডে অনেক সময় লেখা এন্টার্ড ইন দ্য রুম, রুমের মধ্যে এলো, এটা একদম পুরো ভুল। কারণ আমি কি বলেছি যে কিছু 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 আমরা দেখো ক্লাসগুলো তোমরা যদি সিকোয়েন্সে না দেখো না পরপর, তাহলে কিন্তু কিরকম অসুবিধা হবে। যে কিছু কিছু ভার্ব আছে যারা ডাইরেক্ট অবজেক্ট নেয়, যারা ডাইরেক্ট অবজেক্ট নেয় তাদেরকে আমরা কি বলি, ট্রানজিটিভ ভার্ব বলি। আর ইনট্রানজিটিভ ভার্ব কারা, যারা ডাইরেক্ট অবজেক্ট নেয় না। তাহলে দেখো এন্টার্ড ইন দ্য রুম হয় না কখনো। হ্যাঁ তুমি বলতে পারো কেম, কেম, কেম ইন দ্য রুম বলতে পারো, কেম ইন দ্য রুম, ঠিক আছে। কিন্তু বা কেম ইনসাইড দ্য রুম বলতে পারো, কেম ইনসাইড, এটাও ঠিক। এখানেও বলতে পারো ইনসাইড, এন্টার্ড ইনসাইড দ্য রুম। এখানে যে কেউ কেউ বলে ইনসাইড, কেম ইনসাইড দ্য রুম, আরে এটাও ভুল, না তো ইন হবে না তো ইনসাইড হবে। কেম ইনসাইড দ্য রুম এটা ঠিক, কারণ এখানে এন্টার্ড মানেই তো কি, এন্টার্ড মানেই হচ্ছে ঢুকে যাওয়া অর্থে বোঝায়, ঠিক আছে। কোনো এন্টার্ড মানেই হচ্ছে কোনো জিনিস যেটা বাইরে থেকে ভিতরে এলো, কোনো জিনিস যেটা বাইরে থেকে ভিতরে এলো সেটাই হচ্ছে এন্টার্ড। বাইরে থেকে আসা জিনিসকে বলে এন্টার্ড। আমি বাইরে থেকে ভিতরে যাচ্ছি, আমি এন্টার করলাম, আমি এন্টার করলাম, এখানে ইন লাগবে, ইনসাইড বা ইন কিছুই লাগবে না। কেম তুমি ইনসাইড দিতে পারো, ঠিক আছে। তাহলে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে দেখো আমরা ইন পড়ছিলাম, ইনের সম্পর্কে পড়ছিলাম। সি এন্টার্ড দ্য হাউস অ্যাট নাইট বলছি আমি, এখানে নাইটটা আসছে না, নাইটটা একটু আমি ঠিক করে লিখে দিই, হয়তো নাইট, ঠিক আছে, এখানে হচ্ছে নাইট, এন্টার অ্যাট দ্য নাইট। দেখো এখানে কি হচ্ছে, সে চুরি করেছে, বাড়িটা চুরি করেছে রাতে, মানে অর্থাৎ সে যখন স্যার ঘরের মধ্যে ঢুকলো, সে যখন স্যার ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে চুরি করলো, চুরি করতে একটা টাইম, চুরি করতে একটা সময় লাগে না একটা ডিউরেশন, সেই জন্য এখানে ইন হয়েছে, সেই জন্য এখানে কি হয়েছে, ইন। কিন্তু দেখো সে এন্টার্ড দ্য হাউস অ্যাট নাইট, সে কোনো একটা পয়েন্টে, টাইমের কোনো একটা পয়েন্টে ভিতরে ঢুকবে, সে মানে মেয়েটা, এখানে থিপ করতে পারো, এখানে মেয়েটা, তাহলে সেই পয়েন্টটাকে বোঝানোর জন্য কিন্তু নাইটকে ব্যবহার করা হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? কোনো কনফিউশন নেই? আচ্ছা, এবার দেখো এখানে যদি তুমি ইন করো, ইন করলে অনেক গ্রামারিয়ানরা আছে, এখানে কিন্তু এই কনসেপ্ট কিন্তু আর বলছে, এই কনসেপ্ট কিন্তু আর চলে না, এখানে কিন্তু অ্যাড ব্যবহার করতে হয়। এখানে অ্যাড ব্যবহার করলেও সেটা কিন্তু ঠিক বলে, ইন ব্যবহার করতে পারো, অ্যাড ব্যবহার করতে পারো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেছে, নোট করবে। তাহলে নাউন নাইটের সঙ্গে অ্যাটও হয়, ইনও হয়, অনও হয়। ইন একটু ব্যাক মানে আগের, এখন হচ্ছে মডার্ন ইংলিশে গ্রামারে অতটা কিন্তু ওর ভ্যালু নেই আর কি। তাহলে বুঝতে পেরেছ? তাহলে নোটটা করে নাও, আমি সরে যাই। তো চলো এবার আমরা প্লেস রিলেটেডে আরও কিছু জিনিস শিখে নিই। প্রথমে আমরা কি, প্রথমে স্যার ওয়ানের তো আগে অনেকবারই বলেছি,
অন কি হবে, অন কি জন্য ব্যবহার হবে, সারফেস, সারফেস, সারফেসের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, কন্ট্যাক্ট অফ সারফেস, ঠিক আছে, কন্ট্যাক্ট অফ সারফেস, আগেই বলেছি এটা, কন্ট্যাক্ট অফ সারফেস, কন্ট্যাক্ট অফ সারফেস, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা যেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওভার, আন্ডার, ঠিক আছে, খুব ভালোভাবে দেখবে, অ্যাবভ, বিলো, ওভার আন্ডার, অ্যাবভ বিলো, বিলো, এবং আরেকটা হচ্ছে বিনিথ। কি কি লিখলাম, ওভার, আন্ডার, আর বিলো, আর বিনিথ, বিলো আর বিনিথ, ওভার, আন্ডার, বিলো আর বিনিথ। ওভার, আন্ডার, বিলো আর বিনিথ, এগুলো সবই কিন্তু প্লেস রিলেটেডে শিখছিলাম। কি রিলেটেডে স্যার, প্লেস। এখানে দেখো, অন যেমন কন্ট্যাক্ট অফ সারফেস হয়েছে, মানে আমি ছাদের উপরে আছি বা মেঝের উপরে আছি, ঠিক আছে, সেই জন্য আমি অন ব্যবহার করেছিলাম, অনের সেটা আগেই বলেছি। ওভার দেখো, ওভার কি, ওভার হচ্ছে যেটা তোমার টাচে নাই, বাট সেটা তোমার একদম একদম ভার্টিক্যালি আছে, ভার্টিক্যাল আছে। ভার্টিক্যাল মানে কি স্যার, ভার্টিক্যাল মানে হচ্ছে এই চিহ্ন বলা যায়, এই সোজাসুজি একদম 90 ডিগ্রি। ভার্টিক্যাল মানে হচ্ছে স্যার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ভার্টিক্যাল মানে কি বললাম, 90 ডিগ্রি, একদম সোজাসুজি 90 ডিগ্রি, একদম সোজাসুজি 90 ডিগ্রি, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে, বোঝা গেল। আন্ডার, আন্ডার হচ্ছে এই ওভারের অপোজিট, অপোজিট অফ ওভার, অর্থাৎ একদম বিপরীত, ওভারের বিপরীত হচ্ছে আন্ডার, খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো অ্যাবভ, অ্যাবভ মানেও কি স্যার, ওপরে বোঝাবে। আচ্ছা, এখানে ওভারের কি সেন্স দেবে স্যার, ওপরে সেন্স দেয়, ওপরে। ওভার কি সেন্স দেয়, ওপরে। আন্ডার কি সেন্স দেয়, নিচে। আন্ডার কি সেন্স দেয়, নিচে। দেখো কিভাবে প্রিপোজিশনের অপারেশন করতে হয়। অ্যাবভ কি, অ্যাবভ সেন্স, অ্যাবভ কি সেন্সে আছে, ওপরে, ওপরে আসে, ওপরে আসে, কিন্তু এখানে কি হবে স্যার, এখানে হচ্ছে হায়ার সেন্সটা দিবে, হায়ার সেন্স দিবে, হায়ার, অনেক উপরে, হায়ার সেন্স, হায়ার সেন্স, ঠিক আছে, হায়ার সেন্সটা দেবে, ঠিক আছে। আচ্ছা, এই সবগুলোতেই কিন্তু এখানে রিকোয়ারমেন্টেরও ব্যবহার করা যেতে পারে, এখানেও কিন্তু রিকোয়ারমেন্টেরও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। হায়ার সেন্স দেবে, ডিগ্রি, ডিগ্রিও বোঝাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে বিলো, বিলো হচ্ছে অপোজিট, অপোজিট অফ, বিলোটাও কিন্তু কিসের অপোজিট স্যার, এ আন্ডারের অপোজিট, এ সরি সরি অ্যাবভের অপোজিট, অ্যাবভের অপোজিট, অ্যাবভের অপোজিট অফ অ্যাবভ। বিনিথ মানে হচ্ছে ন্যারো গ্যাপ, একদম গ্যাপ নেই, ন্যারো গ্যাপ বলতে পারো বা নো গ্যাপ, ন্যারো গ্যাপ বা নো গ্যাপ, কোনো গ্যাপ নেই, একদম কোনো গ্যাপ, একদমই যেন কোনো মানে গ্যাপ নেই, এরকমটা বোঝায়। তাহলে বিনিথ, বিনিথ মানে হচ্ছে, বিনিথ মানে হচ্ছে, বিনিথকে আমরা আন্ডারনিথ হিসাবেও জানি, বিনিথকে আমরা আন্ডারনিথ হিসাবেও কিন্তু আমরা জানি। কি জানি স্যার, আন্ডারনিথ হিসাবেও কিন্তু আমরা জানি। তাহলে বিনিথ আর আন্ডারনিথ একই জিনিস। বিনিথ অর্থাৎ হচ্ছে যেটা নো গ্যাপ বোঝাবে, ঠিক আছে। আর বিনিথটাকে খুব কম ব্যবহার করি,
পোয়েটিক সেন্সে, অনেক সময় পোয়েটিক সেন্সে কিন্তু ব্যবহার করা হয়। কাকে? এই বিনিতে। ঠিক আছে, অনেকটি পোয়েটিক সেন্স মানে ধরো কেউ কোনো গদ্য পদ্য কেউ লিখছে, বিনীত বিনীত ব্যবহার কর, সেই অর্থে ব্যবহার হয়। ওকে, এর মানে কি এবার একটা ভালোভাবে বুঝতে হবে জিনিস। কি বললাম? যে ওভার, ভার্টিক্যাল। ধরো আমি একটা, এখানে যেমন এখানে ফ্যান আছে, আমার এখানে ফ্যান আছে, এখানে আমার ফ্যান আছে, ফ্যান আছে, তাহলে আমি সেই ফ্যানের একদম 90 ডিগ্রিতে একদম সোজাসুজি, একদম সোজাসুজি। বা এই মার্কারটা, স্যার মার্কারটা, আমি বসে আছি, সাপোজ করো আমি বসে আছি, সাপোজ করো আমি বসে আছি, এই বসলাম, এবার এখানে এই মার্কারটা আমার ঝুলছে, এইভাবে মার্কারটা ঝুলছে, আশা করি আমি আসছি। তাহলে এই মার্কারটা ঝুলছে, তাহলে আমি কি বলবো? আমি বলবো দ্য মার্কার ইজ ওভার মাই হেড। একদম 90 ডিগ্রিতে আছে, কিন্তু এই 90 ডিগ্রি একদম ভার্টিক্যালি আছে, ভার্টিক্যাল, সোজাসুজি। তাহলে এর জন্য আমরা কি বলবো? যে স্যার এটা হচ্ছে ওভার, দ্য মার্কার ইজ, দ্য মার্কার ওয়াজ ওভার মাই হেড। ধরো ঝুলছে, সাপোজ কর। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একদম 90 ডিগ্রিতে। আন্ডারটা কি স্যার? যেমন ফ্যানটা আমার সোজাসুজি আছে, একদম 90 ডিগ্রিতে আছে, তাহলে আমি কি লিখবো? আমি কি লিখতে পারি? দ্য ফ্যান ইজ, the fan is over my head, over my head. Is that clear to everyone? বুঝতে পেরেছো? over my head অর্থাৎ যেটা তোমার ওপরে আছে, ওপরে আছে, ও যেটা তোমার ওপরে আছে, যেটা তোমার ওপরে আছে, তাহলে এইগুলো এগুলো এগুলো লিখে নেবে, এগুলো লিখে নেবে, নোট করে নেবে। আমি একটু মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই হালকা একটু মিটিয়ে দিচ্ছি, তারপরে আমি পরের স্লাইডে লিখছি। তো চলো এবার আমরা পার্ট পার্ট করে দেখব, পার্টিকুলারলি দেখব আমরা কাকে। স্যার পার্টিকুলারলি আমরা দেখতে চলেছি ওভারকে। ওভার, ওভার বাংলাতে কি বলবো? ওভারকে ওপরে বলা যেতে পারে, ওপরে। তো আমি যেটা বললাম যে ওভার হচ্ছে তোমার ভার্টিক্যালি কি সেন্স দেবে স্যার? ভার্টিক্যাল সেন্স দেবে। ভার্টিক্যাল সেন্স। কিরকম ভার্টিক্যাল সেন্স? বললাম 90 ডিগ্রি। আমি ধরো এই দাঁড়িয়ে আছি, আমার মাথার ওপরে ফ্যান আছে একটা, একদম ডাইরেক্ট মাথার ওপরে, তাহলে আমি কি লিখবো স্যার? লিখবো দ্য ফ্যান। আচ্ছা, এটা ওভারটা এটা কোন রিলেটেড? প্লেস রিলেটেড, ঠিক আছে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, বা ফ্যান ইজ মুভিং, এটাও বলতে পারো, পাখাটা ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং over my head, the fan is moving over my head, over my head, over my head, the fan is moving over my head. ঠিক স্যার, বুঝতে পেরেছো? এটা হলো ওভার। কোন সেন্সে? এটা হলো ওভার। এটা হচ্ছে কোন সেন্সে? এটা হলো গিয়ে তোমার ওপরে, ওপর সেন্সে, প্লেস রিলেটেডে। এটাকে আমরা বলতে পারি যে প্লেস। ওভার কোন রিলেটেড? এটা হচ্ছে প্লেস রিলেটেডে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো আরো কিছু আমি যেটা বলতে চাইছি, ওভার হচ্ছে, এবার ওই ওভারের অপোজিট, ওভারের অপোজিট হচ্ছে কি? ওভারের অপোজিট হচ্ছে আন্ডার। আন্ডার, ওভারের অপোজিট কি? আন্ডার। আন্ডার কোন অর্থে ব্যবহার হয়? আন্ডার কভারিং অর্থে ব্যবহার হয়। কি বললাম? কভারিং অর্থে ব্যবহার হয় আন্ডার। যেমন ধরো ওপরে, আবার যেটা তোমার কভার করছে ওপরে, তারপরে যেটা তোমার কভার করছে। আচ্ছা, এখানে ওভারও কিন্তু, এই আন্ডারও কিন্তু কভারিং এর সেন্সে দেয়, ওভারও কিন্তু কভারিং সেন্সে দেয়। কিন্তু ওভার যদি ওপরে আছে এরকমটা বোঝায়, তখন কিন্তু ভার্টিক্যালি সেন্স দেবে। আন্ডার যেমন আমি বলতে পারি, সবচাইতে ভালো একটা উদাহরণ হয়, আন্ডার হচ্ছে অপোজিট কার? অপোজিট অফ
অপোজিট অফ ওভার, অপোজিট অফ ওভার। তাহলে এখানে অপোজিটগুলো একসঙ্গে করাই ভালো, সেই জন্য একসঙ্গে লিখে দিলাম। যেমন আমরা বলতে পারি, এর একটা উদাহরণ কি হতে পারে, এর একটা উদাহরণ হতে পারে যে উই আর আন্ডার, এই ছাদটা আমাদেরকে ঘিরে রেখেছে, ওপরে আছে, প্লাস চারিদিকে কভারিং সেন্স দিচ্ছে। চারিদিকে কভারিং সেন্স দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই জন্য যেহেতু বলেছি যে এই ওভার আর আন্ডার কভারিং সেন্স দেয়, এই জন্য কি হবে, উই, আমরা কি লিখছি যে উই আর আন্ডার দ্য রুফ, ঠিক আছে, উই আর আন্ডার দ্য রুফ, আমরা ছাদের ওপরে আছি। তাহলে এখানে ওভার এবং আন্ডারের পুরোপুরি বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করি ওভার আর আন্ডারের মধ্যে কোনো কনফিউশন নেই। এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে নিচের অর্থে ব্যবহার করা হয়, নিচে, নিচে। এবার প্রত্যেকটা প্রিপোজিশনে আমরা আরো ডিটেলসে ঢুকবো আমরা নিশ্চয়ই। আমি জাস্ট প্লেস রিলেটেডে তোমাদের কিছু বুঝিয়ে দিলাম যে ওভার কোনখানে, আন্ডার কোনখানে, অ্যাবভ কোনখানে ইউজ হয়, এইসবগুলো আমরা বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে আন্ডার কি অর্থে ব্যবহার হয়। এবার দেখো আমি আর একটা উদাহরণ লিখছি আন্ডারের। আমরা আর একটা উদাহরণ লিখলাম যে the man is sitting, the man is sitting dash আসছে আশা করি। তো দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ, এখানে তুমি বলবে ইন হবে না আন্ডার হবে, আর ট্রি, তোমরা বলো কি হবে এটা, আন্ডার আর ট্রি, বলো। তাহলে আশা করি তোমরা তোমাদের উত্তরটা ভেবে নিয়েছো, দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য ট্রি না আন্ডার দ্য ট্রি। আচ্ছা, ভেবে নিয়েছো, ভালো কথা। আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দেওয়ার জন্য জায়গায় খুঁজে পাচ্ছি না, যাই হোক আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। তৃতীয় নম্বর আমাদের এক্সাম্পল, এখানে আমি ছোট্ট করে লিখে দিই। দেখো এখানে, হ্যাঁ 1 নম্বর দিলে তোমরা বেশ ভালো বুঝতে পারবে। এখানে নাম্বারিংটা করে দিই আমি, 1 নম্বর, 2 নম্বর, এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি 3 নম্বর। দ্য ম্যান ইজ সিটিং, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ ইন না আন্ডার দ্য শ্যাডো অফ আ ট্রি। করো, বলো, সরি গাইজ, বলো কোনটা। আশা করি এটা পুরো আসছে, এটা মিটিয়ে দেবো নাকি একটু, আশা করি হয়তো আসছে, আশা করি এসে যাবে। হ্যাঁ, তাহলে এখানে বলো তোমরা যে এখানে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ এ ট্রি আর দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ ইন আন্ডার দ্য শ্যাডো অফ এ ট্রি, বলো কোনটা হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যারা কমেন্টে জানাও এবং যে প্রথমে কমেন্ট করবে হার্ট চলে যাবে, ঠিক আছে। দেখো দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ এ শ্যাডো অফ এ ট্রি, শ্যাডো অফ এ ট্রি। তাহলে এই যে গাছের ছায়াতে বসে আছে, তাহলে গাছের ছায়ার নিচে কি কখনো বসতে পারে স্যার? বসতে পারে না। নিশ্চয় আমার গাছের ছায়া পড়েছে, আমার ছায়া পড়েছে,
তাহলে আমি নিশ্চয়ই গাছের ছায়ার মধ্যেই আছি। তাহলে যখন এখানে শ্যাডো, ঠিক আছে, বা শেড, এখানে মনে রাখবে যে শ্যাডো হচ্ছে মানুষের জন্য, মানুষদের ছায়া দেয়, মানুষের ছায়াকে শ্যাডো, ঠিক আছে। আর যখন তোমার অন্য নন লিভিং থিং হবে তখন হবে শেড, SHAD, শেড। তাহলে এখানে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ এ শ্যাডো অফ এ ট্রি, এখানে শ্যাডো হবে না, সরি, এখানে হবে শেড, মানে হচ্ছে ছায়াতে, একটা গাছের ছায়াতে বসে আছে। তাহলে এখানে দ্য ম্যান, নিশ্চয় এখানে তোমরা নিচে, ছায়ার নিচে কি কখনো কেউ বসতে পারে? কখনোই বসতে পারে না। তাহলে সেই ছায়ার মধ্যে বসে আছে, এরিয়া কভার হচ্ছে, লার্জ পোর্শন, সেই জন্য আমরা ইন করব। কিন্তু এখানে কি ব্যবহার করব? দ্য ম্যান ইজ সিটিং আন্ডার এ ট্রি না ইন এ ট্রি? এখানে হবে স্যার আন্ডার এ ট্রি, কারণ গাছের ছায়াতে সে বসেছে, গাছের নিচে, গাছটা তাকে কভার করছে, এবং গাছটা কভার করছে এই জন্য হচ্ছে আন্ডার, এখানে হবে আন্ডার এ ট্রি, ঠিক আছে। কি হবে? আন্ডার এ ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরে ও গাছের তলায় বসেছে স্যার, গাছের তলায় বসেছে, সেই জন্য আন্ডার ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে ম্যানটা সেই ছায়াতে বসেছে, ছায়ার নিচে তো বসেনি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আরো পরবর্তী আমরা ওভারকে নিয়ে চলো ডিসকাশন করব, তোমরা এটা নোট করে নাও, ঠিক আছে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি তো দেখো, ওভারকে নিয়ে চলে এসছে পুরো ডিটেলসে। ওভার কি জন্য ব্যবহার হয়? প্লেসের জন্য ব্যবহার হয়, যেটা একটু আগে আমরা করলাম। মুভমেন্টের জন্য ব্যবহার হয়, ডাইরেকশনের জন্য ব্যবহার হয়, তারপরে কন্ট্রোল বা অথরিটি বোঝানোর জন্য ব্যবহার হয়, ঠিক আছে। টাইম বা ডিউরেশনের জন্য ব্যবহার হয়, এবং কভারিংয়ের জন্য বা প্রোটেকশনের জন্য কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে স্যার, প্রথমে আমরা প্লেসটা করেছি, এবার চলে এসো মুভমেন্ট। দ্বিতীয় নম্বর নিয়ে দাও মুভমেন্ট বা ডাইরেকশন। মুভমেন্ট বা ডাইরেকশন আমি বললাম, এক নম্বর উদাহরণ দিলাম, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। দ্য ক্যাট জাম্প ওভার দ্য টেবিল, অর্থাৎ ধরো এটা কোনো টেবিল আছে স্যার, হ্যাঁ, এটা কোনো একটা টেবিল, এই টেবিলের এটা একটা বিড়াল, অর্থাৎ এই দিক থেকে এই দিকে চলে গেল লাফ দিয়ে, টাচ করেনি, লাফ দিয়ে চলে গেল। তাহলে এই যে ডাইরেকশন অর্থে এটা একটা ক্যাট, সাপোজ করো এটা একটা ক্যাটের ছবি আঁকতে জানি না, ওই যাই হোক, এটা একটা ক্যাট সাপোজ করে নাও, যাই হোক, ক্যাটটা ওপর দিয়ে চলে গেল। তাহলে এখানে কি হচ্ছে? দ্য ক্যাট জাম্প ওভার দ্য টেবিল, ডাইরেকশন মুভমেন্ট বোঝাচ্ছে, জাম্প ওভার দ্য টেবিল। এখানে দেখো আমি বললাম দ্য প্লেন ফ্লিউ ওভার মাই হেড বলতে পারো, বা ওভার দ্য সিটি করে দাও, সিটি, ঠিক আছে। বা দ্য বার্ডস, 3 নম্বর লিখতে পারো, দ্য বার্ডস are flying over the river, অর্থাৎ পাখিরাও নদীর ওপর দিয়ে উড়ছে, ঠিক আছে। ফ্লিউ বলতে পারো,
ফ্লিউ আর ফ্লাইং মানে উড়ছে, বা এখানে তুমি ফ্লিউ বলতে পারো, ফ্লিউ ওভার দ্য রিভার, অর্থাৎ ডাইরেকশন বোঝাচ্ছে যে উড়ে গেল, লাফিয়ে গেল, ডাইরেকশন বোঝাচ্ছে। টাচ করেনি কিন্তু উড়ে গেল। ধরো এটা কোনো একটা নদী, সাপোজ করো এটা একটা নদী, এটা একটা নদী, দিস ইজ এ রিভার। এবার এখানে পাখিগুলো, পাখির ঝাঁক উড়তে 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 এই পার থেকে ওই পারে গেল, তাহলে এখানে বলতে পারি দ্য বার্ডস ফ্লিউ ওভার দ্য রিভার। বলা যেতে পারে স্যার প্লেনটা শহরের ওপর দিয়ে গেল, ওপর দিয়ে গেল, তাহলে সেই অর্থে অর্থাৎ সেন্স দিচ্ছে, ক্রসিং সেন্সটা দিচ্ছে, বুঝতে পেরেছ? ক্রসিং সেন্সটা দিচ্ছে। বা আমি এখানে বলতে পারি দ্য প্লেন ফ্লিউ, আমার মাথার ওপর দিয়ে যদি যায়, মাথার ওপর দিয়ে যদি যাই তাহলে কি, তাহলে প্লেন ফ্লিউ ওভার মাই হেড, প্লেন ফ্লিউ ওভার মাই হেড হবে, কোনো ভুল নেই। যদি এবার আমি মনে করি যে প্লেনটা আমার বা হেলিকপ্টারটা আমার ওপরে আছে, তাহলে আমি কি বলবো, দ্য হেলিকপ্টার ইজ ওভার মাই হেড, 90 ডিগ্রিতে যদি থাকে ওভার মাই হেড, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো সেম একই জিনিস, সেম একই জিনিস, যদি 90 ডিগ্রি বোঝায় সেক্ষেত্রে ওভার হবে। এবার ধরো কোনো একটা হেলিকপ্টার, কোনো একটা প্লেন সে আমার এই মাথার সোজাসুজি নেই, বা হেলিকপ্টারটা আমার মাথার সোজাসুজি নেই, একটু দূরে গেছে, একটু দূরে গেছে, সেক্ষেত্রে আমরা ওভার করব না, অ্যাবভ করব। কিন্তু কিন্তু যেহেতু এখানে প্লেনটা বা পাখিগুলো ক্রসিংয়ের সেন্স বোঝাচ্ছে, ক্রসিংয়ের সেন্স বোঝাচ্ছে, সেই জন্য এখানে কি ব্যবহার করব, কভার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো। চলো দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক, কন্ট্রোল বা অথরিটি। তো চলো দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা করি, তৃতীয় কি আছে, কন্ট্রোল বা অথরিটি। এখানে আর একটা তোমরা অ্যাড করে নেবে, হ্যাঁ এখানে আর একটা হয় তোমার ফ্রিকোয়েন্সি হয়, ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছ? ফ্রিকোয়েন্সিটা তোমরা অ্যাড করে নেবে, ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে, তৃতীয় নম্বর কি, তৃতীয় নম্বর পয়েন্টটা আমরা মুভমেন্ট হলো, এবার আসছে কন্ট্রোল, কন্ট্রোল বা অথরিটি, কন্ট্রোল বা অথরিটি, কন্ট্রোল বা অথরিটি কীরকম স্যার, এর উদাহরণটা দেখে নিই যে ওভার দিয়ে কি করে হবে কন্ট্রোল বা অথরিটি। যেমন এক নম্বর উদাহরণে আমি দেব, হি হ্যাজ দ্য অথরিটি, হি হ্যাজ দ্য অথরিটি, বলতে পারি হি হ্যাজ দ্য অথরিটি over he has the authority over this company, this company। এখানে কি বোঝালো স্যার, এখানে ওর অধিকার বোঝালো, কন্ট্রোল বোঝালো, নিয়ন্ত্রণ বোঝালো, বা অথরিটি বোঝালো। ঠিক আছে, আমি আর একটা বলছি, দেখো the teacher has the authority over the student, over the students। এর মানে কি, ওই শিক্ষকটার তার ছাত্রদের উপর নিয়ন্ত্রণ আছে বা কন্ট্রোল আছে। আচ্ছা স্যার অথরিটি এখানে অন হয়েছে, এখানে কিন্তু একটা ওভার হয়েছে, এখানে কিন্তু অথরিটি অন বলে একটা প্রিপোজিশন যদি থাকতো তখন এখানে কিন্তু এর মানেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত। অথরিটি অনও হয়, অথরিটি অন স্টুডেন্ট মানে তখন এটা বোঝাতো যে ছাত্রদের বিষয়ক কোনো টপিক, তাতে সেই টপিকটাতে এই টিচারটা কিন্তু কি এক্সপার্ট। যদি অথরিটি অন, যেমন আমি বললাম আই হ্যাভ অথরিটি অন ইংলিশ, মানে আমার ইংলিশ বিষয়ের ওপর
অথরিটি আছে, মানে ইংলিশ বিষয়ের ওপর মাস্টার আর কি বলা যেতেই পারে। ঠিক আছে, তাহলে অথরিটি অন বোঝালে এরকম এরকম অর্থে হয়। ঠিক আছে, চলো আমরা এখানে টাইম টাইম এবং ডিউরেশনটা জেনে নেই, মিটিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা চতুর্থ নম্বর পয়েন্ট, দ্যাট ইজ টাইম আর ডিউরেশন, দ্যাট ইজ টাইম আর ডিউরেশন, টাইম অ্যান্ড ডিউরেশন কে আমরা আলোচনা করব। যেমন ধরো আমি বললাম যে দে হ্যাজ করছি, আমার মাথায় দুটো টালা দেওয়া উচিত। দে হ্যাভ ডিসকাস, বা ডিসকাস, দে হ্যাভ ডিসকাস the project, they have discussed the project over lunch, লাঞ্চ, তারা লাঞ্চে সেই প্রজেক্টটার বিষয়ে ডিসকাশন করলো। ঠিক আছে, তাহলে এখানে একটা টাইম বোঝাচ্ছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, the captain stayed calm over the captain ছাড়ো, the man বলতে পারো, বা আমি বললাম শ্রেয়া stayed calm over crisis, ঠিক আছে, আমি বললাম যে the city has grown over the years, দেখো আমরা এখানে তিনটে সেন্টেন্স লিখলাম, যে দে হ্যাভ ডিসকাস দ্য প্রজেক্ট ওভার দ্য লাঞ্চ, শ্রেয়া স্টেড কাম ওভার ক্রাইসিস অ্যান্ড দ্য সিটি হ্যাজ গ্রন ওভার দ্য ইয়ার্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা তো আমরা এই যে টাইম বোঝাচ্ছে, লাঞ্চের বিষয়টিকে আলোচনা করলো। শ্রেয়া স্টেড কাম ওভার দ্য ক্রাইসিস, অর্থাৎ এখানে শ্রেয়া তার মাথাটা ঠান্ডা রেখেছিল কখন? ক্রাইসিসের সময়। তাহলে এখানে এই যে ক্রাইসিসের সময় একটা টাইম বোঝাচ্ছে, এই যে ক্রাইসিসটা হচ্ছে সিঙ্গুলার, এই সিঙ্গুলার প্লুরাল নাউনের একটা পার্ট দিয়ে, সম্ভবত নাউনের ক্লাসগুলো তোমরা কিন্তু দেখবে, নাউনে পুরো নাউনকে বিস্তারিত আলোচনা করেছে, 6টা পার্ট দিয়েছে নাউনের, আর একটা পার্ট দেবো নাউনের, বাকি আছে তোমাদের, সেখানে জেন্ডার এবং সিঙ্গুলার প্লুরালের ক্লাস দেব, সেখানে তোমরা কিন্তু ক্লাসটা করে নেবে। কোশ্চেন অবশ্যই আসবে, পুরো সিঙ্গুলার প্লুরাল ওখান থেকেই কোশ্চেন আসবে। দেখো ক্রাইসিস এখানে সিঙ্গুলার, আর এর প্লুরাল হচ্ছে ক্রাইসিস, মানে ক্রাইসিস, এই আইটা চেঞ্জ হয়ে যায় ইতে। কোনগুলো কিছু এরকম কিছু আছে, আমরা আলোচনা করব তখন। আচ্ছা, দ্য সিটি হ্যাজ গ্রোন ওভার দ্য ইয়ার্স, মানে বছর ধরে সিটি, সেই শহরগুলো, একটা ডিউরেশন বোঝাচ্ছে যে বছরের পর বছর ধরে সিটিটা ডেভেলপ হয়েছে। চলো আমরা এবার কভারিং এবং প্রোটেকশন এটা দেব, কভারিং সেন্স আর প্রোটেকশন সেন্স আর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চলো আলোচনা করা যাক। তো চলো এবার আমরা আমাদের
5 নম্বর পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে কভারিং বা প্রোটেকশন সেন্স ব্যবহার করি আমরা। কভারিং সেন্স মানে কোনো ঢেকে দেওয়ার বিষয়টা, কভারিং বা প্রোটেকশন সেন্সে আমরা কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, আমি বললাম she puts a blanket over the child over the child সে শিশুটার ওপরে কি করলো, ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিল। ঠিক আছে, ওকে, অর্থাৎ শিশুটিকে ঢাকা দিয়ে দিল। ঠিক আছে, তার গায়ে আর কি, তার গায়ে শিশুটিকে সে চাদরটা দিয়ে দিল, ঠান্ডা লাগছিল চাদরটা দিয়ে দিল। দেখো তারপরে যেমন আমি বলতে পারি দে স্প্রেড আ ক্লথ অন ওভার দ্য টেবিল। তার টেবিলের ওপরে, ধরো একটা টেবিল আছে, টেবিলের ওপরে আমি চাদর বা কাপড় কিছু একটা পেরে দিলাম, তাহলে সেটা আমরা কি বলবো, দে স্প্রেড এ ক্লথ ওভার দ্য টেবিল। ঠিক আছে, এরকম হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটা খুব দারুণ একটা সিনেমা মহাব্বাতেন শাহরুখ খানের, যেখানে দেখবে ঐশ্বরিয়া রায় বচ্চন আছে, অমিতাভ বচ্চনও আছে সেখানে, অমিতাভ বচ্চন স্যার, শাহরুখ স্যার সেখানে আছে। তো সেখানে একটা সিন আছে না, দেখো শাহরুখ খানের মতোও কিন্তু চশমাটা আমার, हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो, आय हाय हाय, গানই তো এগুলো। তো দেখো দে স্প্রেড এ ক্লথ, তাহলে সেখানে একটা সেই গানটিতে দেখবে হামকো হামি সে চুরালো, দেখবে সেখানে শাহরুখ খান কি করে না, ঐশ্বরিয়া রায়ের এই কোট পরে থাকবে, আর ঐশ্বরিয়া রায়কে কিন্তু ওইভাবে কিন্তু জড়িয়ে, তার কাঁধে কিন্তু জড়িয়ে দেবে কাপড়টা, ওই সরি কোটটা। তাহলে দেখো আমি উদাহরণটা লিখছি, এসআরকে পুটস আ কোট ওভার ঐশ্বরিয়া রাইজ, এসআরকে পুটস এ কোট ওভার ঐশ্বরিয়া রাইজ সোলজার্স। ঠিক আছে, তাহলে সেই গানটাতে দেখবে শাহরুখ খান কি করছে, ঐশ্বরিয়া রায়কে ওই কোটটা কিন্তু পরিয়ে দিচ্ছে, हमको हमी से चुरा लो, हमको हमी से चुरा लो। अच्छा अच्छा अच्छा, এখানে এস আর কে হতো, সরি শাহরুখ সাহেব, एस आर के। हम अकेले खो न जाए, दूर तुमसे हो न जाए, पास आओ गले से लगा लो, आय हाय आय हाय। তো যাই হোক, দেখো আমাদের লাস্ট যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কোয়ান্টিটিও বোঝায় এখানে। ঠিক আছে, কোয়ান্টিটি, চলো এটা নিয়ে আমরা আলোচনা করিয়ে দিই, একটু মুছে দিচ্ছি। তো চলো আমাদের শেষ, যেটা হচ্ছে তোমাদের হয়তো সম্ভবত 6 নম্বর। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি QUENCY। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি বলতে পারো বা নাম্বার বলতে পারো, এখানে ফ্রিকোয়েন্সি নাম্বার, বা তোমরা বলতে পারো কোয়ান্টিটি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, দেখো এটাতে কি বোঝাবে, কোনো ফ্রিকোয়েন্সি বোঝাবে, নাম্বার বোঝাবে, কোনো কোয়ালিটি বোঝাবে। কিরকম স্যার? প্রথমে আমি বললাম দেয়ার ওয়ার
ওভার 1000, 100 করে দিলাম 100, there were over 100 people, there were over 100 people। দেখো পিপুল কিন্তু প্লুরাল, পিপুল, পোলট্রি, পেসেন্ট্রি, ভার্মিন, এসবগুলো কি, এগুলো নাউনে কিন্তু আমাদেরকে শিখতে হয়। এগুলো হচ্ছে তোমাদের প্লুরাল, পুলিশ প্লুরাল কিন্তু সিঙ্গুলারের মতো দেখতে, তাই জন্য ঠিক আছে, তাই জন্য আমরা দেবো ক্লাসটা আর একটা পার্টে সেই সিঙ্গুলার প্লুরাল নাউনের কভার করে দেবো। দেয়ার ওয়ার ওভার 100 পিপুল অ্যাট দ্য পার্টি। পার্টিতে কজন লোক ছিল? 100-রও বেশি লোক ছিল, বেশি অর্থে ব্যবহার হয়েছে, নাম্বার বোঝা গেছে। ঠিক আছে, আমি বললাম দেখো সেই উদাহরণটাই আরেকবার নিচ্ছি। দ্য সিটি হ্যাজ গ্রোন ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর ধরে কি হয়েছে, সিটিটা মানে ডেভেলপমেন্ট হয়েছে, গ্রোন হয়েছে। ঠিক আছে, ডেভেলপ দিলে বেশি ভালো হতো। যাই হোক, ফ্রিকোয়েন্সি বোঝা গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমরা বোঝা যেতে পারে যে আর একটা জিনিস তোমরা বলতে পারো যে ঠিক, দ্য ব্রিজ এক্সটেন্ডস ওভার 2 কিলোমিটার। ঠিক আছে, ব্রিজটা আরো 2 কিলোমিটার বিস্তৃত আছে, ব্রিজটা আরো 2 কিলোমিটার এক্সটেন্ড আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস টিল দ্য এন্ড। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে করছো। প্রত্যেকটা স্যারের, বাপুন স্যারের বেসিক ম্যাথগুলো তোমরা করবে অবশ্যই। খুব সুন্দর স্যার সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, এবং আমাদের উদ্দেশ্য সেই সমস্ত ছাত্র, এই যে ক্লাসগুলো তোমরা দেখছো, এই ক্লাসগুলো WBCS এর পর্যন্ত কিন্তু তোমরা WBCS এরও যদি তোমরা পরীক্ষা দাও, যথেষ্ট। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে শেখো, পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়ি হবে, এবং প্রত্যেক দিন নতুন একটা শক্তির সঙ্গে, নতুন একটা ঊর্জার সঙ্গে তোমাদের দিনগুলি কাটুক। তোমরা ভালোভাবে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের দিনগুলি আরও ভালো হোক, ভালোভাবে কাটুক। এই বলে আমি আমার আজকের ক্লাসটা শেষ করব। আর একটা ক্লাসে আমি আরেকদিনও বলেছিলাম যে একটা ক্লাসে কমপ্লিট করব, কিন্তু কি বলতো আমি এমনই একটা ছেলে বলতে পারো, বা এমনই একটা মানুষ, আমি কিন্তু জিনিসগুলোকে ডিটেলসে ওর ভিতরে ঢুকে শিখতে পছন্দ করি। আধখানা জ্ঞান আমার কিন্তু ভাই পছন্দ না। আমি পুরো ভিতরে ডেপথে যেয়ে সেগুলোকে তুলে আনতে পছন্দ করি, এবং সেগুলো আমি নিজে ডেপথে শিখতে ভালোবাসি, ডেপথে শেখাতে ভালোবাসি। আমি কাউকে কিন্তু অর্ধেক জ্ঞান দিয়ে ভাই ছেড়ে দিতে চাই না। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, নমস্কার।